প্রিয় দর্শক, যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আইএফআইসি নিবেদিত এনটিভির নিয়মিত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান টকশো এই সময়ে। সাথে আছে আমি মুকসিমুল আহসান। দর্শক, আমরা ঠিক এমন একটা সময় পার করছি যখন ৫ আগস্টের পরে বাংলাদেশ একটি স্থিতিশীলতায় যাবে। কাঙ্ক্ষিত মানুষের যে লক্ষ্য সেটি পূরণ হবে, এরকম একটি প্রত্যাশা নিশ্চয়ই ৫ আগস্টের পর ছিল। কিন্তু ৫ আগস্ট পরবর্তী বাংলাদেশ, বিশেষ করে এই ৮-৯ মাসের পরে বাংলাদেশে আমরা দেখছি প্রতিদিনই বিভিন্ন ধরনের অস্থিরতা। বিশেষ করে আজও ষষ্ঠ দিনের মতো মেয়র, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার জন্য বা তার শপথের জন্য আজকেও ষষ্ঠ দিনের মতো নগর ভবনের সামনে আন্দোলন করেছে তার কর্মী সমর্থকরা। সেখানে থেকে বেশ কিছু হুঁশিয়ারি দেওয়া হয়েছে, যেমন আগামীকাল সকাল 10টার মধ্যে যদি তাকে শপথ পাঠ করানো না হয় তাহলে তারা সব ধরনের সেবা বন্ধের হুঁশিয়ারি দিয়েছেন এবং বলেছেন আরও কঠোর কর্মসূচি দেবে। এ প্রসঙ্গে স্থানীয় সরকার উপদেষ্টা তিনিও কথা বলেছেন। তিনি বলেছেন যে তার যে শপথ না নেওয়া, এটার সঙ্গে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত কোনো সংশ্লিষ্টতা নেই। তাকে অবাঞ্ছিত ঘোষণা করে তার উপর দায় চাপানো হচ্ছে, অথচ আইনি জটিলতার কারণেই এই জিনিসটি হচ্ছে না এবং এই বিষয়টি নিয়ে একটি রিটের পরিপ্রেক্ষিতে কালকে হাইকোর্ট রায় দিবে। এটি যেমন একটি ঘটনা। অন্যদিকে ইসি পুনর্গঠনের দাবিতে আগামীকাল সকাল 11টায় বিক্ষোভ কর্মসূচি রাজধানীর আগারগাঁওয়ে, যেটি নির্বাচন ভবন, সেখানে কর্মসূচি ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি বা নতুন গঠিত যে ছাত্রদের বা জুলাই অভ্যুত্থানের সংগঠন বলা যায়, নতুন সংগঠন এনসিপি, তারা সেখানে বিক্ষোভ করবে। এর বাইরে আরও বেশ কিছু ঘটনা আছে। সাম্য হত্যা, অর্থাৎ ছাত্রদল নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য হত্যার প্রতিবাদে কয়েকদিন ধরে আমরা দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ কেন্দ্রে আন্দোলন চলছে এবং আগামীকালও আজকেও আমরা দেখেছি যে সারাদিন 3 ঘন্টা বিকেলে তারা বৃষ্টি উপেক্ষা করে আন্দোলন করেছে এবং সেই আন্দোলন থেকে ছাত্রদল সভাপতি তিনি বলেছেন শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে সাম্য হত্যার বিচার না পেলে পরিস্থিতি অশান্ত হতে পারে। এরকম যেমন ঘটনা রয়েছে, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি নির্বাচন প্রসঙ্গে বলেছেন নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। দলের স্থায়ী কমিটির আরেক সদস্য নজরুল ইসলাম খান তিনি বলেছেন নির্বাচনের অনিশ্চয়তা দেশকে বিপদের দিকে ঠেলে দেবে। এছাড়া আরও বেশ কিছু বিষয় আমরা দেখছি যে চট্টগ্রাম বন্দর কেন্দ্রিক একটি বিষয় রয়েছে, পাশাপাশি মিয়ানমারের রাখাইনে মানবিক করিডোর দেওয়ার বিষয় রয়েছে। সব কিছু মিলে রাজনৈতিক দলগুলো তাদের সঙ্গে সরকারের দূরত্ব যেমন দেখা যাচ্ছে, ঠিক তেমনি রাজপথে আন্দোলন, দাবি আদায়ের সংগ্রাম, জনভোগান্তি সেগুলো বাড়ছে। যে কারণে আজকের আলোচনার বিষয় নির্ধারণ করেছি কেন এত অস্থিরতা। তো এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে দুজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। শুরুতেই আমরা তাদের সঙ্গে পরিচিত হবে। আমার বামে রয়েছেন সাইফুল হক, সাধারণ সম্পাদক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, এবং তারপর রয়েছেন হাবিবুর রহমান হাবিব, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে এনটিভি স্টুডিওতে। আমি একেবারে অনেক বড় একটি ভূমিকা দিলাম, শিরোনামের প্রেক্ষাপট বললাম। সাইফুল ভাই, ছোট্ট করে প্রশ্ন করি, কেন এত অস্থিরতা? আপনাকে ধন্যবাদ প্রিয়ভাজন হাবিবুর রহমান হাবিব। দর্শক শ্রোতা যারা আপনারা দেখছেন এই মধ্যরাতে, আপনাদেরকেও সালাম জানাই এবং শুভেচ্ছা জানাই। অস্থিরতা তো যেটা আপনি বলছিলেন যে বহুমুখী অস্থিরতা, আমার নিজের মনে হয়েছে যখন আমি চিন্তা করি, প্রথমত মানুষ সরকারের দিকে প্রথম দিকে যে আস্থার জায়গাটা ছিল, একটা ভরসার জায়গাটা ছিল, মনে যত দিন যাচ্ছে আস্থা ভরসার জায়গাটা তত বেশি কমে যাচ্ছে। সরকারের প্রতি এক ধরনের বিশ্বাসহীনতা, এটা মনে হয় পর্যায়ক্রমে এটা বাড়ছে। এমনিতে মানুষ মনে করছে সরকার দুর্বল। দুর্বল মনে করার কারণ হলো সরকারের পরস্পর বিরোধী সিদ্ধান্ত, স্ববিরোধী সিদ্ধান্ত, এক এক উপদেষ্টা, এক এক সরকারি কর্তা ব্যক্তিদের একটা বিষয়ের উপরে এক এক ধরনের বক্তব্য। তো একটা সরকারকে যখন দেখছে যে একদিকে দুর্বল, তো দুর্বল হলে আবার দেখছে অকার্যকর সরকার। মানুষের যে প্রত্যাশা, এই সরকার তো আমাদের বিপুল সমর্থন এবং জনগণের বিপুল প্রত্যাশা নিয়ে সরকার তারা ক্ষমতায় এসেছিল, কিন্তু যত দিন যাচ্ছে মানুষের প্রত্যাশার পারদ কিন্তু তত বেশি কিন্তু নিচে নেমে আসছে এটা। এবং সরকারের ব্যাপারে আগে এমনকি যে শ্রদ্ধার ব্যাপারটা ছিল, ভালোবাসার ব্যাপারটা ছিল, আমি আশঙ্কা করছি যত দিন যাচ্ছে
শ্রদ্ধাটা যেন কমে যাচ্ছে, ভালোবাসাটা কমে যাচ্ছে, সমর্থনটাও যেন হ্রাস পাচ্ছে। প্রধান কারণ কিন্তু সরকার নিজেরাই। কারণ এই সরকার তো এত বড় সমর্থন নিয়ে বাংলাদেশে অতীতে আর কোনো সরকার ক্ষমতায় আসেনি। দলমত নির্বিশেষে আমাদের এককাট্টা সমর্থন, জনগণের বিপুল সমর্থন, একটা ছাত্র শ্রমিক জনতার গণঅভ্যুত্থানের ভেতর দিয়ে। সরকারের লক্ষ্য কি, উদ্দেশ্য কি, সরকার মুখে কিছু কথা বললেও মানুষ তার উপরে কোনো আস্থা ভরসা রাখতে পারছে না। সরকার যে যাত্রাটা শুরু করেছেন, কোথায় তারা যাত্রাটা শেষ করবেন, কোথায় জ্যোতিচিহ্ন টানবেন, কোথায় তারা থামবেন, এখনও কিন্তু স্পষ্ট করে কিন্তু রাজনৈতিক দল বলি, জনগণ বলি, অথবা সমাজে যারা সচেতন মানুষ, তারা কিন্তু এখনও কিন্তু ভরসাটা পাচ্ছেন না। কেন পাচ্ছেন না? এক একজনের এক এক বক্তব্য, এক একজনের এক এক ভিশন, এক একজনের এক এক কথা। এই জায়গা থেকে আর মানুষ যখন মনে করে যে একটা সরকার একদিকে দুর্বল এবং কার্যকর, তখন সমাজের নানা অংশের দাবি দেওয়া তখন আসতে থাকে। এই দাবি অনেকগুলো যৌক্তিক, আবার অনেকগুলো দাবি হয়তো পুরোপুরি যৌক্তিকও না। আর এই সরকার সমস্ত দাবি দেওয়া পূরণ করতে পারবে, ব্যাপারটা এরকমও না। আমি এই আপনার কাছেই আরেকটু জেনে আসি, একটু ছোট্ট করেই বলবেন, কারণ আমরা একটু হাবিব ভাইয়ের কাছেও যাব। সেটা হচ্ছে সরকারের প্রতি বিশ্বাস কমছে, উপদেষ্টাদের বক্তব্যের ভিন্নতা, অকার্যকর সরকার, সরকারের প্রতি সমর্থন ভালোবাসা কমছে, তারা পথ গন্তব্য জানে না, জনগণ তাদের উপর আস্থা পাচ্ছে না। এগুলো সবই সরকারের এন্ডে। রাজনৈতিক দল বা অংশীজনের কি কোনো দুর্বলতা, ব্যর্থতা দেখেন না? না, সেখানে আমি মনে করি প্রধান দায়টা অবশ্যই সরকারের। কারণ রাজনৈতিক দলগুলো, আমরা তো সরকারকে সমর্থন জুগিয়ে আসছি। রাজনৈতিক দল সরকারকে যেটুকু সমালোচনা করছেন, জি, তাদেরকে রাইট ট্র্যাকে রাখার জন্য, সঠিক পথে তাদেরকে রাখার জন্য, তারা কিন্তু রাজনৈতিক দলের বিপুল আস্থা, বিপুল সমর্থন, এই সমর্থনটাকে তারা কিন্তু কাজে লাগাতে পারছেন না। এত সমস্ত ঘটনা একবার আপনি দেখবেন যে রাজনৈতিক দলের সঙ্গে কোনো আলাপ আলোচনা নাই, কোনো সলা পরামর্শ নাই, কোনো ধরনের বোঝাপড়া নাই। বরঞ্চ এক ধরনের সচেতনভাবে রাজনৈতিক দলগুলোর সাথে এক ধরনের দূরত্ব বজায় রেখে চলা। রাজনৈতিক দলগুলো, কারণ এই সরকারের বড় ম্যান্ডেট কি? বড় ম্যান্ডেট তো একদিকে হলো অপরাধের বিচার, সংস্কার, তারপরে নির্বাচন। কিন্তু তিনটা ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট করে কোনো দৃশ্যমান, বিচারটা এখনো পর্যন্ত কার্যকরীভাবে দৃশ্যমান না। সংস্কার ব্যাপারে একটা আলোচনা চলছে, কোথায় কিভাবে শেষ হবে আমরা এখনো জানি না। যদি সবাই আমরা সহযোগিতা করছি, ঐকমত্য কমিশনকে করছি, সরকারকে করছি। এরপরে নির্বাচনে এমনকি সরকারের প্রধান কর্তা ব্যক্তিরা যে সমস্ত কথা বলছেন, পরস্পর বিরোধী কথা, সরকার অপ্রয়োজনীয়ভাবে নির্বাচন বিলম্বিত করতে চান কিনা, দীর্ঘায়িত করতে চান কিনা, এমন সব ইস্যু তারা হাজির করছেন। ওই যেটা আপনি উল্লেখ করছিলেন, আমরা ইতিমধ্যে একটা মানবিক দায়িত্ব পালন করতে, যে 17 সালে আমরা বড় দুর্যোগের মধ্যে আছি, রোহিঙ্গাদেরকে 14-15 আশ্রয় দিয়ে, এখন নতুন করে যখন মানবিক করিডোর দিচ্ছেন, বন্দর বিদেশিদেরকে আপনি লিস্ট দেবেন, তার মানে আপনি এজেন্ডার বাইরে যে এমন সব বিষয় আপনি হাজির করছেন যেগুলো আপনাদের করবার কথা না। আপনি নিজেও বলছেন সেজন্য সন্দেহটা বাড়ছে, অনাস্থাটা বাড়ছে, অবিশ্বাস বাড়ছে। তাহলে সরকারের কি আরও কোনো এজেন্ডা আছে? এই বড় তিনটা ম্যান্ডেটের বাইরে সরকার কি কোনো কিছু গোপন করছে? সরকার কি কোনো কিছু চাপিয়ে দিতে চাইছে? এরকম প্রশ্নগুলো জনপরিসরে বড় আকারে কিন্তু আসছে। আপনি যে বক্তব্যগুলো দিয়েছেন, এই যে অস্থিরতার একটা বড় কারণ কিন্তু এখানে। ওকে, আপনার বক্তব্যের ভেতর দিয়ে আরো কিছু প্রশ্ন আছে, আমি সেগুলোর উত্তর একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব পরবর্তীতে। আমরা একটু হাবিব ভাইকে ছোট্ট করে বিরতির আগে জেনে আসি, আপনার কাছেও একটু 1 মিনিট একটু জানতে চাই, একেবারে মোটা দাগে আপনার কাছে মনে হচ্ছে কেন এত অস্থিরতা? আরো কয়েকটি প্রশ্ন আছে, এটার উত্তর একটু আগে দিতে চাই। আপনাকে ধন্যবাদ। এনটিভির সম্মান দর্শক শ্রোতাদেরকে আমার সচেতন সালাম, বিজ্ঞ সহালোচক সাইফুল ভাইকে শুভেচ্ছা। এক কথায় উত্তর, সরকার নিজেই এই অস্থিরতা সৃষ্টি করছে। লাভ কি সরকারের তাতে? বেশি দিন টিকে থাকা, ক্ষমতা অবলম্বিত করা, মজা লাগছে তো। স্বপ্নেও দেখে নাই, দিনের ঘুমে দেখে নাই, রাতের বেলা ঘুমেও দেখে নাই যে তারা মন্ত্রী পদমর্যাদা নিয়ে দেশ শাসন করবে। ভালোই তো লাগে। আগে বেশি পুলিশ যাচ্ছে, নরম নরম গদি, মানুষ আসছে, সাক্ষাৎ করছে, ভোট না করে, আন্দোলন না করে, রিমান্ডে না গিয়ে, টিয়ারশেল না খেয়ে, ইলেকট্রিক শক না খেয়ে, জেল হাজতে না গিয়ে ক্ষমতায় আসে তো ভালো তো, খারাপকে এই যতদিন চেষ্টা করা যাচ্ছে এই করা, এই জন্য এই বিভিন্ন ইস্যু সৃষ্টি করছে। কিন্তু রাজনৈতিক দলদের মানে সমর্থন ছাড়া টিকে থাকতে পারবে লং টাইম, এটা কেন মনে হচ্ছে? আওয়ামী লীগ চেষ্টা করেছে না, সব তো ছিল আওয়ামী লীগের, পুলিশ ছিল, বিডিআর ছিল, ছিল, র্যাব ছিল, সব তো ছিল, ফিরেছে, শেষ পর্যন্ত পারেনি। ক্ষমতায় যখন যারাই যায়
তখন তারা মনে করে যে আমি এইভাবে টিকে থাকতে পারবো। আসলে কেউই থাকতে পারে না, কেউই থাকতে পারে এই চিন্তার কি 5 আগস্টের পরেও কোনো পরিবর্তন না, আসে না? কোনো পরিবর্তন নাই। বাংলাদেশে ঘুষ, দুর্নীতি, তদবির বাণিজ্য, তারপর কি বলে মামলা বাণিজ্য আরও বেড়েছে। এবার কত অনিয়ম দেখেন। আমি তো এই দেশের সর্বপ্রথম সাজাপ্রাপ্ত আসামি গায়েবী মামলায়, টকশো থেকে ধরে নিয়ে গিয়ে আমাকে সাজা দিল, নির্বাচন ঘোষণা করলো। আজকে আমার নির্বাচনী এলাকা আটঘরিয়া এই জামাত শিবির নিজেরা পোড়ালো, গাড়ি ভাঙচুর করলো, বোমা মারলো, গুলি ফুটালো, মিথ্যা কথা বললো, আর তারা মামলা করেছে। সেই মামলা প্রশাসন নিয়েছে। আচ্ছা, এই যেহেতু আমি আপনি আমি আমি বলি এই প্রশাসনকে পরিষ্কার করে বলতে চাই, একটা লোক আহত হয়নি, একটা লোকের ফুটে দেখাতে পারবো না। আমাদের লাঠি ছিল, অস্ত্র ছিল, সোরা ছিল, একটা লোক তাড়তে গেছে, ধরতে গেছে, মারতে গেছে, আগুন দিতে গেছে, একটা ফুটে যদি না দেখাতে পারেন, মামলা নিয়েছেন। আমি ওসি সাহেবকে পরিষ্কার করে বলছি এই মামলা অনতিবিলম্বে তদন্ত করে মামলাকে খারিজ করতে হবে। তা না হলে এই যে আন্দোলন করে আমরা জীবনের সমস্ত ঝুঁকি দিয়ে আন্দোলন করলাম, মিথ্যা মামলা খেয়ে কারাগারে গিয়েছে, আবার মিথ্যা মামলা, এবং এই জামাতের আমির ওখানকার আচ্ছা নিজে 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 কোপাচ্ছে। আচ্ছা, এইটা আপনার কাছে একটা সুনির্দিষ্ট প্রশ্নই আছে। প্রশ্নটা হচ্ছে, আমরা দেখলাম যে যাদের সঙ্গে আপনারা 15 বছর, 16 বছর, 17 বছর কিংবা আরও দীর্ঘ সময় একসঙ্গে ছিলেন, কি এমন পরিস্থিতি হলো যে মাইকে মানে আপনি আপনি এরকম ঘোষণা, একটি ভাইরাল ভিডিও আমরা দেখেছি যে আপনি ঘোষণা দিচ্ছেন যে আপনার আটঘরিয়ায় কোনো উপজেলার ভিতরে কোনো মানে কোনো মসজিদের ইমাম মুয়াজ্জিন জামাতের কেউ যেন না থাকে। এই 20 বছর যাদের সাথে ক্ষমতায় থাকলেন, রাজপথে থাকলেন, হঠাৎ কেন এমন বৈরিতা যে ঘোষণা দিতে হলো কোনো মসজিদে ইমাম মুয়াজ্জিন আপনার আটঘরিয়ায় জামাতের কেউ থাকতে পারবে না? কেন? এরা মনে করছে যে জোর করেই ক্ষমতা দখল করব। এখন তার ক্ষমতা আছে, ক্ষমতা থাকবে। একদম সিম্পল একটা ব্যাপার, বললাম না যে একটা অভিভাবক সদস্যের ফর্ম আমাদের লোকেরা নিয়েছে, ওদের তুমি এটা না নিয়ে অন্যরা তোমরা নিয়েছো। তারপরে প্রধান হস্তক্ষেপ করেছে, প্রধান ডাকে আমাদের লোকেরা গেছে, তারা যায়নি। এই যে এটা বলার কারণ হলো এই যে মিথ্যা কথা বললো, মানে ইমাম সাহেব নিজে মিথ্যা কথা বললো, বোমা, গ্রেনেড, বন্দুক দিয়ে হামলা করেছে, প্রতিরোধ করুন এই বলে গিয়ে এই যে এতগুলি মোটরসাইকেল ভাঙলো, যতগুলি ছিল ততগুলি। আমার জীবনে কোনোদিন এত মোটরসাইকেল ভাঙা আমি দেখিনি। ফ্যাসিস্ট সরকারের এতগুলি মোটরসাইকেল ভাঙেনি কারো, সবগুলি, একটা বাদ দেয়নি। কিন্তু আমরা তো টাকা দেয়নি, তো যতগুলি মোটরসাইকেল ভেঙেছে এটা তো মজুরিতে পাওয়া উচিত ওদের। এত কষ্ট তারা করেছে, কি নৃশংস। কেন করছে এগুলো তারা? ক্ষমতা দাপট দেখালো, কথা বলা যাবে না, আমাদের সাথে যা বলবো তাই শুনতে হবে। এবং ওই যে আমাদের যে কামরুলকে যে কোপালো, টুপি মাথায় দিয়ে কোপালো, কুপিয়ে তারপরে সে ধরে নিয়ে আসছে আবার। তো এই যে যে কবি কোপালো, সে আবার তার এলাকায় বৈঠকে বলেছে বদরের যুদ্ধের সাথে তুলনা করছে, উহুদের যুদ্ধের সাথে তুলনা করছে। আচ্ছা আচ্ছা, মানে আমরা কাফের, ওরা মুসলমান। মানে এরা এরা মানুষ না, এদের কোনো ধর্ম নেই, এরা মানবতা নেই এদের মধ্যে। এরা পাকিস্তানের দোসর, 71 সালের এরা সরাসরি দেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, জানেন না? ওদের স্ট্যাটাস দিল, হে আল্লাহ এই মুসলমানদের ক্ষমা করে দেন যারা মুক্তিযুদ্ধে গিয়েছিল তাদেরকে। মানে মুক্তিযুদ্ধে যাওয়ার অপরাধ হয়েছে আল্লাহর ইতে। এরা মানুষ না যে বললেন, এরা কি আগে মানুষ ছিল 20 বছর? তাহলে এদের সঙ্গে একসঙ্গে থাকলেন নাকি এখন ক্ষমতার মানুষ ছিল না? কোনোদিনও মানুষ ছিল না এরা। মানুষ থাকলে পরে 71 এইভাবে নিজেদের মা বোনকে পাকিস্তানের হাতে তুলে দেয়? এরা শান্তি কমিটি করেছে না? এরা রাখার বানিয়েছে না? আলবদল করে সৃষ্টি করেছে না? নিজামী আর ইসলাম ছাত্র সংঘের প্রেসিডেন্ট ছিল না মুজাহিদ? মানুষ হলে এবার নিজের মা বোনকে পাকিস্তানের আর্মিদের হাতে তুলে দেয়? মানুষ হলে নিজের দেশের লক্ষ লক্ষ মানুষ শহীদ হচ্ছে, সেখানে তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, পাকিস্তানের বাড়িঘর দেখে দিচ্ছে। এবং এদের আমির ডক্টর শফিক সাহেব পরিষ্কার করে বলেছেন, আমরা মুক্তিযুদ্ধে যাইনি, অংশগ্রহণ করিনি, আমরা এক পাকিস্তান রাখতে চেয়েছিলাম। এটা এমন কিছু না। আরে এখানে লক্ষ লক্ষ মারা গেল, এক পাকিস্তান নিজে স্বীকার করছে। ওরা শহীদ মিনারে যায় না, ওরা জাতির স্মৃতিসৌধে যায় না, ওরা বাংলাদেশ স্বীকার করে না। একবার বলেছিল কোনো দিন যে 71 সালে মুক্তিযুদ্ধ হয়েছিল, তারা বলে গণ্ডগোলের বছর, ওটা
এই হলো মুনাফিকেরা। কিন্তু এবং দেখেন এই প্রশ্নটা কিন্তু আমার না, এই প্রশ্নটা সবার। এই যে তাদের বিরুদ্ধে অভিযোগ, এটা তো নতুন কোনো অভিযোগ না। নতুন অভিযোগ আমি বলি, যখন একটা গ্রামের ভিতরে একটা ধরেন বাঘ বা একটা সিংহ বা একটা কোনো বিষাক্ত কোনো অজগর অথবা কোনো ধরনের মানুষকে ক্ষতি করতে পারে এমন যদি গ্রামের ভিতরে ঢোকে, ওই গ্রামে কার সাথে কার গণ্ডগোল আছে, কার সাথে কার ঝগড়া আছে, কে কার আত্মীয়, কে কার অন্য, এ দেখে না। সবাই মিলে আগে বন্য পশুটাকে বা জন্তুটাকে তাড়ানোর চেষ্টা করে। ঠিক তেমনিভাবে বিগত দিনে এরশাদ বিরোধী আন্দোলন হয়েছিল, আমরা মনে করেছিলাম যে ওরা আছে। বিগত 9 বছরের এরশাদ আন্দোলনে একজন ওদের অ্যারেস্ট হয় নাই, একজন মারা যায় নাই, একজন আহত হয় নাই। শুধু বিকালবেলা হরতাল শেষে তখন বিরাট একটা মিছিল সব মিলে করে এ হলো ওদের হলো চরিত্র। এরা এই যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা মিছিল করেছে ছাত্রলীগের সাথে, সকাল বিকাল শিবির ধর, ধরে ধরে নাস্তা কর, এই মিছিল তারা গিয়েছে, ছাত্রলীগের সাথে নাম লিখেছে। দেখেন, যেই সরকার পরিবর্তন হয়ে গেল বললো আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, বিশ্ববিদ্যালয় শাখার, আরেকজন ছাত্র শিবিরের সেক্রেটারি। এই যে মুনাফিক, এটা কৌশলগত কারণে, ওটা তো কোনো পলিটিক্যাল প্ল্যাটফর্ম ছিল না, কি সব দল ছিল। বলেন? আমার আদর্শ, আমি ইসলামিক আদর্শ আমি ধারণ করি, মরলে শহীদ বাঁচলে গাজী। আর আমি ছাত্রলীগের মিছিল করবো আর বলবো একটা একটা শিবির ধর, ধরে ধরে জবাই কর, আর তারপরে আমি বলবো যে আমি ছাত্র শিবিরের প্রেসিডেন্ট, ছাত্র শিবির সেক্রেটারি বলবো আমি? না, ওরা নাকি কমিটিতে ছিল না, মিছিলও করেনি। তো বলে কেন? মানে তোর ছিল কোথায় আগে? ওরা আগে হলে দেয়নি কেন? পরিচয় দেয়নি, কারণ তাহলে পরিচয় দিলেই মারবে, তাই গোপন রাখছে। ও এই এরকম তো আমরা বলে। পরিচয় দিয়ে মার খেলাম, আমরা ইতে গেলাম, রিমান্ডে গেলাম, আমরা ইলেকট্রিক শক খেলাম, বারে বারে জেলে গেলাম। আমাদের আমাদের ছেলে মার খেয়েছে, পরীক্ষা দিতে পারে না। আমার আশরাফুল আমার এলাকার ছেলে, ওইখানে ছাত্র পরীক্ষা দিতে পারে না। কত ছেলে ছাত্র দলে তারা পরীক্ষা দিতে পারে না, তারা 3 বছর 4 বছর ল্যাবস দিয়ে পড়াশোনা আগ্রহ হারিয়ে ফেলেছে। শত না হাজার হাজার ছাত্র ছেলে, কই ওরা তো আত্মসমর্পণ করেনি, ওরা তো মার খেয়েছে, ক্যাম্পাসে নিজের শিক্ষা নষ্ট করে ফেলেছে ছাত্র দল, তাও তো ওরা সারেন্ডার করে নাই। আমরা কি সারেন্ডার করেছি? এই যে মুনাফিকি যে চরিত্র, আচ্ছা আমরা এইটা আমি বলি, এটা আমি শেষ করে দিই। হ্যাঁ, আমি দেখেন কত বড় মুনাফিক। এখন দেখেন, এদের একটা ফুরেজ দেখাতে পারবে না, না একজনকে ধরতে গেছে, না মারতে গেছে, না লাঠি আছে, না কিছু আছে। এরপরে তারা মামলা দায়ের করেছে। সেই মামলা আমি বলেছিলাম ওসি সাহেবকে, মামলা নেবেন না, কিন্তু কোনো ঘটনা নাই, কোনো ঘটনা ঘটে নাই। এসপি সাহেবকে বলেছিলাম মামলা যদি না হয়। আমি ডিআইজি সাহেবকে বলেছি এই মামলা হলে কিন্তু আমি প্রতিদিন টেলিফোনে বলবো। তারা শুনছে আপনার কথা? শোনে নাই, ওই ভূত রয়ে গেছে। আমি এখনও বলছি, এই মামলা দায়ের করেছেন, মামলা নিয়েছেন, মামলা তদন্ত করে এই মামলা খারিজ করতে হবে। এইটা আমি কোনোভাবেই মেনে নিলাম, কারণ কোনো ঘটনাই ঘটে নাই। মার খেলাম আমরা, গাড়ি ফুললো আমাদের, কি গাড়ি ভাঙলো আমাদের, আর তাদের মামলা নিবে? মামলা তো যে কারো করার অধিকার আছে, মামলা তো যে কারো করার অধিকার আছে। আইন উপদেষ্টা কয়দিন আগে বলছেন, কিসের আইন উপদেষ্টা? তাহলে আমার কোনো ঘটনা ঘটে না, আপনি আমাকে মারলেন, ধরলেন, আবার আপনি মামলা করলেন, থানা মামলা নিবে, থানা বুঝবে না? আচ্ছা, থানা বুঝবে না? এই মামলা নিয়েছিল আওয়ামী লীগের আমলে, হাজার হাজার লক্ষ লক্ষ মামলা আমাদের কারাগারে নিয়েছিল। সেই ভূত কি এখনো আছে? থাকার কথা। এই ভূত থাকার এখন কথা না। আমি প্রশাসনকে পরিষ্কার করে বলছে, অনতি বিলম্বে এই মামলা খারিজ করতে হবে, তা না হলে এটা বলতেই থাকবো। ওকে ওকে, আমরা একটু সাইফুল ভাই, আপনি তো হাবিব ভাইয়ের কথা শুনলেন এবং দেশের রাজনীতির প্রেক্ষাপটটা দেখছেন। আপনি নিজে তারপরে আমার বলার উদ্দেশ্য একটা সেকেন্ড, হ্যাঁ, আমার দল, হ্যাঁ, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের নিজ হাতে গড়া সংগঠন বেগম খালেদা জিয়ার দল, তারেক রহমান দল, সেই দলকে জামাতের আমির পাবনা জেলার বলেছে বিএনপি একটা সন্ত্রাসী সংগঠন, যে বিএনপিকে কোলের ভিতর পেটের ভিতরকে রেখেছে, সেই বিএনপিকে তারা সন্ত্রাসী সংগঠন বলে। এটা মাপ না আসা পর্যন্ত, ঘোষণা না দেওয়া পর্যন্ত ওদের সাথে কোনো অপশন, আমাকে বলুক, যা ইচ্ছা আমাকে বলুক, আপনারা তাদেরকে বলেন, তারাও আপনাদের বলে। আমাকে যা ইচ্ছে তাই বলুক, কিন্তু বিএনপিকে সন্ত্রাসী সংগঠন বলেছে, এরা মাপ চাইতে হবে, প্রত্যাহার করে নিতে হবে, তারপরে ওদের সাথে কথা হবে, তার আগে কোনো কথা নাই। আচ্ছা, একটু সাইফুল ভাই, এই যে বিএনপি সমমনা জোটের সঙ্গে জামাত এবং তার কেন্দ্রিক একটা জোট তৈরি হচ্ছে, এরকম একটা জিনিস আমরা দেখছি, বা ইসলামিক দলগুলোর একটা পোলারাইজেশন আমরা দেখছি। আবার এদিকে কখনো বিএনপির সঙ্গে এনসিপির সম্পর্ক খারাপ, কখনো এনসিপির সঙ্গে জামাতের সম্পর্ক খারাপ। এগুলো কি আসলে কোনো কৃত্রিম সংকট, নাকি এগুলো কেন হচ্ছে, আর এই সংকটগুলোর কারণেই কি থার্ড পার্টি বা কোনো অস্থিতিশীলতার দিকে চূড়ান্তভাবে আমরা যেতে পারি কিনা? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমার মনে হয় যে প্রথমত এই যেটা আপনি বললেন, এই যে অস্থিরতা বা রাজনৈতিক
কখনো দূরে, কখনো কাছে, কখনো এটা। এখন ৫ আগস্টের পরে, আমাদের এই অভ্যুত্থানের বিজয়ের পরে, এখন যে রাজনীতিটা দেখছেন, গোটা রাজনীতিটা হচ্ছে আগামী নির্বাচনকে কেন্দ্র করে। হ্যাঁ, একমত। আগামী নির্বাচনের রাজনৈতিক সমীকরণটা কী হবে, রাজনৈতিক চেহারাটা কিভাবে দাঁড়াবে, এবং এর ফলে সেটাকে বিবেচনা করেই কাকে প্রতিদ্বন্দ্বী করতে হবে, কার সাথে কাকে প্রতিপক্ষ করতে হবে, সেই হিসাব নিকাশ আলাপ আলোচনা থেকে এই জায়গাটা। এর মধ্যে খুব ব্যতিক্রম ছাড়া আদর্শিক কোনো নৈতিক, কোনো ইথিক্যাল, মোরাল কোনো জায়গাটা খুব একটা নেই এখানে। পুরো ব্যাপারটাই হচ্ছে ক্ষমতা কেন্দ্রিক। আর এটা আরেকটু বেড়েছে, যেহেতু সরকার তো ধরেন চরিত্রের দিক থেকে তারা একটা নিরপেক্ষ সরকার হবার কথা। আমরা তো সেজন্য সবাই তাদেরকে সমর্থন দিয়েছি। তাদের তো বিশেষ কোনো দল, কোনো গোষ্ঠী, বিশেষ কোনো অংশ তাদেরকে তো সমর্থন করবার কথা না। কিন্তু ইতিমধ্যেই তো সরকারের ছত্রছায়ায় তারা তো কোলে পিঠে করে তারা যে দলটা তৈরি করেছেন, বা এখনও সেই তৎপরতা অব্যাহত রেখেছেন, এবং সরকার আরও চেষ্টা করছে আরও কিছু দলকে তাদের কাছাকাছি রাখার জন্য। আচ্ছা, তাদের কোলে পিঠে তাদের একটু কাছাকাছি রাখার জন্য। তার মানে প্রধান ধারা রাজনৈতিক দলগুলোর বাইরেও সরকারের একটা চেষ্টা আছে কিনা মানুষের মধ্যে প্রশ্ন আছে। সরকারও কি আরেকটা রাজনৈতিক কোনো মেরুকরণ তৈরি করবার চেষ্টা করছে? এই প্রশ্নগুলো দেখা দিয়েছে। সরকার বিভিন্ন আচরণ, বক্তব্য, বিবৃতি, কারো প্রতি পক্ষপাত, কেমন এটার জন্য। এবং সেখানে আপনি খেয়াল করবেন যে এটা করতে যে প্রধান ধারা রাজনৈতিক দলগুলোকে সরকার অপ্রয়োজনীয়ভাবে একটা দূরত্ব তৈরি করেছে, একটা মনস্তাত্ত্বিক দূরত্ব তৈরি করেছে। কিছুটা তাদেরকে তারা প্রতিপক্ষ তারা কিন্তু বানিয়ে ফেলেছে। অথচ আমরা তো সরকারের ভালো কাজের আমরা প্রশংসা করছি। এই শোতে আপনি বহুবার করে গেছেন। আমি তো বহুবার এখানে বলেছি। এই পুরো ব্যাপারটা সরকারের ভেতরকার, যে বললাম অনেকগুলো সরকার কাজ করছেন, তারা বিশেষ রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা কাজ করছেন বলেই একটা পপুলার একটা পারসেপশন গড়ে উঠেছে। তাদের আচরণ, বক্তব্য, বিবৃতি, বিশেষ পক্ষপাতিত্ব, বিশেষ অংশীজন। ওই যে আছে না, সাম্প্রতিককালে ধরুন যখন এই যে সরকার সমর্থকরা যখন আন্দোলন করে, আপনি দেখলেন যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে, তখন তারা যমুনার কাছাকাছি যাওয়াটা তখনও আইনগতভাবে তখনও এটা বেআইনি ছিল, তখনও পুলিশের নিষেধাজ্ঞা ছিল। তখন আমরা বাতাস, ঠান্ডা পানি সমস্ত দেখেছি। কিছুকে উপেক্ষা করে এগুলোকে তারা ভায়োলেট করে তারা সেখানে গেছেন, যেটা আপনি বললেন। তারপরে তারা গরমে যাতে কষ্ট না পান আমাদের তরুণরা, বাচ্চারা, তাদেরকে তারপরে আবার সেখানে ঠান্ডা পানি ছিটিয়ে, সম্ভবত আমাদের হিস্ট্রিতে কোনো সমাবেশে এরকম ঠান্ডা পানি ছিটিয়ে আদর যত্ন করার রেকর্ড আমি আমার 50-52 বছর ইতিহাসে, হাবিব ভাই, এরকম কোনো রেকর্ড এ পর্যন্ত আমি দেখিনি। একটা আন্দোলন চলছে, সে আন্দোলনকারীরা যাতে কষ্ট না পায়, গরমে যাতে কোনো হিট স্ট্রোক না হয়, এই জন্য এত কষ্ট না করে তো দাবিটা মেনে নিলেই হয়। আচ্ছা, এই জন্য সরকার আবার তাদেরকে আবার ছায়া দিচ্ছেন, ঠান্ডা পানিও দিচ্ছেন, আরও কি দিয়েছেন সব তো আমরা জানি না। এরপরেই যখন আবার দেখা গেল যে এরপরে অন্য আন্দোলনে পুলিশের লাঠি পেটা, ব্যাপক টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড, আহত হওয়া, তার একদিন পরে বা দুদিন পরে জগন্নাথের যে আন্দোলনটা, আপনি যেগুলো খেয়াল করলেন, এক দেশে দুই আচরণ, এক সরকার দু ধরনের আচরণের মধ্যে তারা করছেন। এগুলো অর্থটা কি? সরকার কাউকে প্রমোট করছেন, কাউকে তারা, এবং ওই হামলা আক্রমণ করলে প্রথমে যে কেউ দেখলে মনে হবে এটা ফ্যাসিস্ট আওয়ামী লীগ জমানার বুঝি কোনো একটা বিক্ষোভের একটা। রাজনৈতিক দলগুলোর এই যে দূরত্ব জায়গাটা, থাকার কারণে কি বেশি সুযোগ তার পাচ্ছে না মানে কি? সরকার? সরকার আস্থাটা, এই জন্য সরকারের প্রতি মানুষ খুব দ্রুত আস্থা হারিয়ে ফেলছে। না হলে মাত্র 9 মাস 10 মাস, আর ইতিমধ্যে তারা তো 3টে তত্ত্বাবধায়ক সরকারের জমানা তারা পার করে ফেলেছেন। এখনো পর্যন্ত মানুষ কেন আস্থা রাখতে পারছে না, রাজনৈতিক দলগুলো কেন আস্থা রাখতে পারছে না? তার মানে সরকারের ডাবল স্ট্যান্ডার্ড। তারা সরকারের মধ্যেই সরকার, এবং তাদের নানা প্রশ্নে দ্বিচারী ভূমিকা। তাদের এজেন্ডা না, যেটা আমি একটু আগে বলছিলাম, মানবিক করিডোরের প্রশ্ন বলেন, বন্দরকে তারা লিজ দেবেন, যে বন্দর গত 17 বছর ধরে একটা লাভজনক পর্যায়ে আছে। যে দেশ আমি একটা ইন্ডিপেন্ডেন্ট, আমি একটা স্টেট, 54 বছরে আমি আমার প্রধান সমুদ্র বন্দর
প্রধান সেপোর্ট, তাকে যদি আমি রাষ্ট্রীয় মালিকানা যদি আমি গড়ে তুলতে না পারি, এটা আমার সক্ষমতা, আমার জাতীয় সক্ষমতা যদি গড়ে তুলতে না পারি, এই মানে অজুহাত দিয়ে আপনি বাইরে কোম্পানিকে দেবেন। এই ইতিমধ্যে এটা লাভজনক, প্রযুক্তি এসছে, প্রয়োজন বোধে টেকনিক্যাল নো হাউ আমরা আমদানি করব, আমরা নতুন প্রযুক্তি আমরা আমদানি করব, যার সঙ্গে আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব যুক্ত। এবং এই অঞ্চলকে কেন্দ্র করে আপনি জানেন যে নানা পরাশক্তির বহু হিসাব নিকাশ আছে। মায়ানমারকে যারা বিভক্ত করতে চায়, আরাকানে যারা স্বাধীন রাষ্ট্র তৈরি করতে চায়, এবং তার সাথে এই করিডোর দেবার কোনো সম্পর্ক আছে কিনা। কারণ পৃথিবীর বহু দেশে আপনি খেয়াল করবেন মানবিক করিডোর শেষ পর্যন্ত এটা একটা সামরিক করিডোরে এগুলো পর্যবেসিত হয়েছে। এটা বরঞ্চ গৃহযুদ্ধের পরিস্থিতি এগুলো তৈরি হয়েছে। আমরা কি কারো কোনো এজেন্ডা বাস্তবায়ন করবার জন্য আমরা কি এ ধরনের পরিস্থিতিকে আমরা তৈরি করছি? আর এগুলো তো সরকারের তো দায়িত্ব না। কারণ তারা যে প্রশ্ন, আমার নিরাপত্তার প্রশ্ন, সার্বভৌমত্বের প্রশ্ন, আমার ভবিষ্যতের প্রশ্ন, যারা প্রধান স্টেক হোল্ডার কারা, আপনারা আজকে আছেন কালকে থাকবেন না, তো যারা স্টেক হোল্ডার, পলিটিক্যাল পার্টিস, গুরুত্বপূর্ণ অংশীজন, তাদের সঙ্গে আলাপ আলোচনা, এইগুলো করে সরকারের আসলে দেশকে অস্থিতিশীল করে লাভটা কোথায় সরকারের? লাভটা হচ্ছে কিছুটা ক্ষমতাকে দীর্ঘায়িত করা যায় কিনা। কারণ এটা যদি চলে হয়তো তাহলে তার এখন আর নির্বাচনের পরিবেশ না। আপনি খেয়াল করবেন এখন আর বিচারটা বড় কোনো আলোচনার মধ্যে নাই। গণহত্যার যে বিচার, এটা এখন খুব বড় কোনো আলোচনার ভিতরে নাই। সংস্কার নিয়ে ঢিমে তালে একটা আলোচনা আছে, কিন্তু বিশ্বাসযোগ্য কোনো পদক্ষেপ আমরা সহযোগিতা করছি, আমরা যাচ্ছি, আলোচনা করছি, কিন্তু এখনো পরিষ্কার না কবে নাগাদ আমরা একটা সনদে স্বাক্ষর করতে পারবো। ইলেকশন 16 বছর ধরে মানুষ একটা ইলেকশন মানে অপেক্ষা করছে, যে ইলেকশনে, কারণ গোটা লড়াইটাতে হয়েছে মানুষ ভোটাধিকারের জন্য, গণতন্ত্রের জন্য, একটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য, যাতে বাংলাদেশ একটা গণতান্ত্রিক পথে হাঁটতে পারে, যাতে নিয়মতান্ত্রিকভাবে আমরা সরকার পরিবর্তনটা করতে পারি। এক নম্বর প্রশ্নটা এটা। তারপরে অন্যান্য সংস্কারের প্রশ্ন যুক্ত, যেগুলোকে আমরা বরঞ্চ আগে বলেছি। 5ই আগস্টের পরে তো আমরা রিফর্মের এজেন্ডা যুক্ত করিনি। আমরা বিপ্লব ওয়ার্কার্স পার্টি আরও 7-8 বছর আগে, গণতন্ত্র মঞ্চ, বিএনপি সহ আমরা 31 দফা দিয়েছি আজ থেকে 3 বছর আগে। তার মানে কি, আমরা চেয়েছি যে বিদ্যমান যে ব্যবস্থা একটা দল, একটা ব্যক্তিকে কর্তৃত্ববাদী দুঃশাসকে পরিণত করে, সেই জমানায় কেউ ফিরতে চায় না। সেজন্য আমরা 31 দফা দিয়েছি। আমরা রাষ্ট্র, সরকার, সংবিধানের আমরা একটা গণতান্ত্রিক সংস্কার চেয়েছি। তার মানে এগুলো আমাদের প্রায়র কমিটমেন্ট, মানুষের কাছে আমাদের অঙ্গীকার এগুলোর জন্য। তার মানে আমরা নতুন 5ই আগস্টের পরে জেগে উঠে এটা আমরা বলছি না। তার মানে আমাদের একটা কমিটমেন্ট আছে। সরকারের দায়িত্ব কি, এগুলোকে তারা গুছিয়ে ফেলবে। নতুন আরও কিছু প্রশ্ন এসছে, আলাপ আলোচনা করে যেখানে আমরা একমত হতে পারবো, সেটা হবে বটম লাইন। দাঁড়িয়ে সরকার এরপরে তারা অনেকগুলো সিদ্ধান্ত, এখনই গত 10 মাসে সরকার যেসব ব্যাপারে আমরা একমত, যেটা সংবিধানের সাথে যুক্ত না, কোনো একটা গুরুত্বপূর্ণ রিফর্ম গত 10 মাসে কিন্তু সম্পন্ন হয়নি। অথচ যেটা আরও আগেই 6 মাস আগে, 4 মাস বা 5 মাস আগে যেটা করা সম্ভব ছিল। তার মানে সরকার তারা কেবল দীর্ঘায়িত করছেন, তারা কেবলমাত্র প্রলম্বিত করছেন। এই জায়গা থেকে বলতে চাই, এই জন্য সরকার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। এবং সরকার যদি বিতর্কিত হয়ে পড়ে, তখন তো আগামী নির্বাচনও বিতর্কিত হয়ে পড়বে। এবং এই সরকারের অধীনে অবাধ, নিরপেক্ষ, বিশ্বাসযোগ্য নির্বাচন হবে কিনা, এই প্রশ্ন তো আজকে না হলে কালকে, কালকে না হলে পরশু, এই প্রশ্ন জোরালোভাবে কিন্তু দলগুলো এবং জনগণের বিভিন্ন অংশ থেকে কিন্তু আসবে। এটা এনসিপি থেকে কালকেই আসতেছে। এবং তখন তো আরেকটা সংকট, তার মানে কি সরকার কি সরকারের আচরণ, সরকার কি সংকটকে সরকার ডেকে আনছে বলে অনেকের ধারণা। তার মানে যদি আপনার উদ্দেশ্য যদি পরিষ্কার থাকে, আপনি কথা বলবেন, আলোচনা করবেন, আপনি ফেয়ার এনাফ, আপনার ভিতরে কি আছে, আপনার থলির ভিতরে কি আছে, এটা আপনি বের করবেন। আমরা যদি পরে সুযোগ পাই আপনার কাছে আরেকটা প্রশ্ন একটু রেখে যাই, যে সরকার যে ইচ্ছা করে এই সংকট আনছে, আসলে সরকার ইচ্ছা করে মানুষের আমি ওইটা বলি নাকি রাজনৈতিক দলগুলোর এই অনৈক্য বা তাদের ভিতরে এই ভুল ভ্রান্তি বা তাদের ভিতরে এই দূরত্বগুলো যেটা তৈরি হচ্ছে, সেটা দিয়ে সরকার সুযোগ নিচ্ছে কিনা আপনার কাছে, সেটা পরে জানবো। আমি একটু হাবিব ভাই আপনার কাছে একটু জানতে চাই, আজকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন অত্যন্ত সুপরিকল্পিতভাবে জাতীয় নির্বাচন পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে। আপনাদের কাছে কেন মনে হচ্ছে যে এই নির্বাচন পিছিয়ে দেওয়ার একটা ষড়যন্ত্র চলছে? আমি তো আপনাকে প্রথমেই বলেছি, সরকার তো সংকট সৃষ্টি করছে, হ্যাঁ এটা বলেছেন। এবং দেখেন, আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার ছিল, তাও তো ওই মার্কিন যুক্তরাষ্ট্রকে ঘাঁটি দেওয়া, করিডোর দেওয়া, কেউ রাজি হয়নি। আওয়ামী লীগ অযোগ্য সরকার ছিল,
সেই প্রশ্ন বলার পর্যন্ত তারা সাহস করেনি, তারা পাবলিকলি বলার অযোগ্য ছিল, কিন্তু চিটাগাং পোর্টকে কিন্তু লাভজনক অবস্থান ফিরিয়ে নিয়ে আসছে। না, এই প্রস্তাবও তো আওয়ামী লীগ গভর্নমেন্টের। এখন যেটা এরা করতে যাচ্ছে এটা তো নতুন করে তো না। আওয়ামী লীগ যখন ছিল না, 2022 সালে সবশেষ এটা হয়েছে, তারপরে সেটাকে তারপর তো তারা দেয়নি, দেওয়ার প্রসেসেই ছিল, দিছে বলে দায়িত্ব নেই। এখন কেন এখন এসে কেন দেওয়া? এই গভর্নমেন্ট তো আওয়ামী লীগের মতো গভর্নমেন্ট না, আমাদের তো দুই গভর্নমেন্ট একই বলছে যে বড় বড় বিনিয়োগকারী প্রতিষ্ঠান যেন ইনভেস্ট করে, যে কারণে তারা এটা করছে। আমার এখন আমরা দেবো কেন? আমি বিদেশে কেন তুলে দেবো? গেল দ্বিতীয়ত কথা হলো যে মানবিক করিডোর, মায়ানমারে পোর্ট আছে, তাদের সমুদ্র বন্দর আছে, তাদের সেখান থেকে তারা মাল না হবে, সেখান থেকে খালাস করে আমার কি লাগবে কেন? আমি টার্গেট হবো না? চায়না টার্গেট করবে, আমাকে রাশিয়া টার্গেট করবে, আমাকে ভারত টার্গেট করবে, আমি কেন টার্গেটে পরিণত যাবো? প্রথম। দ্বিতীয় কথা, তৃতীয়ত আজকে জিনিসটা যে এই যে আপনার নির্বাচন কমিশন, তারা কি কোনো নির্বাচন করেছে? একটা নির্বাচন করেছে? তাহলে তার দোষটা কোথায় আসলো? তাদেরকে যে ঘেরাও করা হবে কালকে, তারা তখন নির্বাচন এখনো পরিচালনা করেনি একটাও। কি কারণে? কারণ হচ্ছে যে যখন নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন করা হয়েছে তখন নির্বাচন কমিশনকে নিয়োগ দেওয়া হয়েছে, এবং তারা এর পাশাপাশি আরও একটা জিনিস বলেছে যে বর্তমান প্রেক্ষাপটে ইসি পক্ষপাতমূলক আচরণ করছে দক্ষিণ সিটি কর্পোরেশন। আচ্ছা, আরো কয়েকটা বিষয় নির্বাচন আয়োজনের মধ্য দিয়ে চরম, মানে তাদের মূল কথা হচ্ছে কি কার সাথে? তারা তো যারা বলছে কথাটা গঠন করতে হবে, এটা যারা বলছে তারা তো এখনো তারা তো রেজিস্ট্রেশন পায়নি, তারা নিবন্ধিত দলও তারা না, নিবন্ধিত দল না তারা, তারা রেজিস্ট্রেশন পায়নি, তারা 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 এই যে এই সমস্ত নিয়ে এখন কালকে যাবে, ঘেরাও করবে, সরকার বলবে তুমি চলে যাও। এখন দক্ষিণ সিটি কর্পোরেশনে আওয়ামী লীগ ফ্যাসিস্ট গভর্নমেন্ট ভোট করতে দেয়নি, ইশাককে হারিয়ে দিয়েছিল। এখন ইশাককে কোর্ট এবং নির্বাচন কমিশন বলেছে তাকে শপথ নেওয়ার জন্য। এটাও সরকার, ওটাও সরকারের অংশ। কি এমন পাপ নির্বাচন কমিশন বললো ইশাককে শপথ নেওয়ার কথা বলে যাকে নিয়ে ঘেরাও করতে হবে? তাহলে ফ্যাসিস্ট সরকার ইশাককে হতে দেয়নি, চায়নি, এরা তো তারই পদাঙ্ক অনুসরণ করতে চায়। যারা প্রতিনিয়ত বলে যে বিএনপি আওয়ামী লীগকে কি বলে প্রতিষ্ঠিত করতে চায়, তো তাহলে আওয়ামী লীগের নীতি আদর্শ যারা প্রতিষ্ঠিত করে তারা কারা? আওয়ামী লীগ তো অন্যায়ভাবে এরশাদকে হতে দেয়নি। তাহলে এরা সেই এরশাদকে এখন শপথ নেওয়াতে বাধা। বিএনপি কি এখন ওই নির্বাচনগুলোকে বৈধ করবে এভাবে? নির্বাচন তো বৈধ ছিল, ফলাফল ঘোষণা ছিল অবৈধ। ওই নির্বাচন আমরা অংশগ্রহণ করেছি, ওই তো বৈধ। এরশাদ যে নির্বাচন ওইটা বৈধ, আবার চিরাং সাদাত হোসেন যেটা সেটাও বৈধ। নির্বাচন বৈধ ছিল, আমরা অংশগ্রহণ করেছিলাম, নির্বাচন বৈধ, ফলাফলটা ছিল অবৈধ। ফলাফলটা জোর করে নিয়েছিল, ফলাফলটা করতে দেয়নি। রেজাল্ট ইজ পার্ট অফ ইলেকশন। তো সেই রেজাল্ট তারা জোর করে নিয়ে গেছে। তো সেই রেজাল্টটা নির্বাচনটা অসুস্থ না, বিএনপি তো মূল দাবি জাতীয় নির্বাচন, এইখানে আরে বাবারে এখন তো নতুন নির্বাচন দাবি করতেছে না। যে নির্বাচনে আমি অংশগ্রহণ করেছিলাম সেই নির্বাচনে আমি মেয়র হয়েছিলাম, আমাকে হতে দেয়নি। এখন কোর্ট আমাকে দায়িত্ব দিয়েছে বা আমাকে নির্বাচন বলতেছে যে আমার শপথ নেওয়ার কাছে বাধা নেই। আমাদের কোথায় দায় আসলো? বিএনপি দায় আসলো না। না, মানে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথা বলছে, আইনি জটিলতার কথা বলছে। আইনি জটিলতা চিরাং হল না কেন? চিরাং আর আইনি জটিলতা হলো না কেন? বোঝা উচিত যারা আজকে বাধা দিচ্ছে তার চেয়ে অনেক বেশি ত্যাগ স্বীকার করছে আপনার ইশাক। পুলিশের ভিতর থেকে টেনে নিয়ে আসে তার কর্মীকে। ইশাকের বাবা মাথা রক্ত ছড়িয়েছে এই যে গন্ধ আন্দোলন করতে গিয়ে, মনে আছে আমাদের সেই ছবি, যুদ্ধে গিয়েছে। তার সন্তান জনগণ তাকে ভোট দিয়েছে, তাকে স্বপ্ন দিতে সহযোগিতা করা দরকার, সহযোগিতা প্রমাণ করা দরকার। আমাদের ছিল ফ্যাসিস্ট, আমরা ন্যায় ইয়ে করতে এরশাদকে আমরা শপথ দিই। এরশাদের এই 42 দিনের জন্য মেয়র হলে এরশাদ আকাশ উঠে যাবে। না, ইশাক তো বলছে 5 বছরের জন্য হবে উনি যেদিন থেকে বসবেন। উনি যেহেতু একদিনও বসে না, সেটা আইনে যদি মেয়াদ পার, কিছু বলে নাই কয়দিন বসবে এটা আবার বলে মেয়াদ পার না, মেয়াদ আছে 42 দিন মেয়াদ আছে। এখন আমাদের যে সমস্ত ধরেন এই যে পুলিশের যে সমস্ত কর্মকর্তারা তারা অন্যায়ভাবে যারা বরখাস্ত হয়েছিল বা চাকরিচ্যুত হয়েছিল তারা ফিরে আসছে, অনেকে প্রমোশন পেয়েছে, কিন্তু চাকরির বয়স কি 57 বছরের পরে চাকরি করতে পারবেন? ইশাকেও তাই। এই সিটিঘর মেয়াদ এখান থেকে এখানে, এর বাইরে এখন শপথ নিক আর যখন শপথ নিক এটা আইনে কুলাবে না। ইশাকও চায় না 5 বছর। ইশাক চায় যে আমাকে অন্যায়ভাবে আমাকে বঞ্চিত করা হয়েছিল, আমি আমার সম্মানটা নির্বাচন কমিশনের মাধ্যমে কোর্টের মাধ্যমে ফেরত পাওয়ার একটা পর্যায়ে আসে পেতে চাই। তা অন্যায় তো জান না, তার ঠেকাবো কেন? আমি কেন তাকে ঠেকাবো?
বরঞ্চ আজকে যারা সরকারে আছে দু একজন বাদে এদের কোনো অবদান আছে বলেন তো? কোনো অবদান আছে? রাজপথে আন্দোলন সব কিছু করেছে, তো তারা দেশ পরিচালনা করতেছে। আর এসে একটা যাদের অবদান শপথ আছে নেবে। আসলে গ্যাঞ্জামটা তো তাদের সাথেই, হ্যাঁ? মানে যাদের ধরেন আসিফ মাহমুদ, সজীব ভুঁইয়া, সে দুই একজনের যে আসিফ অবদান মাহমুদ, আছে, সজীব ভুঁইয়া থেকে ইশাকের অবদান কম? না সেটা তো বলছেন তাহলে? আপনি, যেটা বললেন যাদের অবদান আছে আমি সরকারের বললাম ভেতরে। যে সরকার দু একজন ছাড়া হ্যাঁ। আরগুলির অবদান আছে, এই যে সব উদ্দেশ্যে তাদের অবদান আছে, এই গণতন্ত্র আনার ক্ষেত্রে অবদান আছে। কিন্তু তার ছবিতে জুতা পেটা করা কিংবা তাকে নিয়ে বাজে কথা বলা এখনো কি এত বৈরিতায় চলে গেছে না, বিএনপি এত এবং বৈরিতা দেওয়া NCP উচিত না, বা কিন্তু সরকার? এই বাধা দেওয়াটা তো ঠিক না। আমি সব দেবো না কেন? দেবো না কেন? বরং সহায়তা করার দরকার। অবশ্যই। অযথা আমরা এই ঝামেলাগুলো নিচ্ছি কেন? এসে এই প্রশ্নটাই, কেন এই ঝামেলাগুলো কেন তৈরি করা ঝামেলা হচ্ছে? নিচ্ছি? তাহলে করবো ঈদের কারণ, নির্বাচন বললো কারণ যে এসে একদম শেষে আসছে, আপনার কাছে শেষ প্রশ্নটা করি। সেটা হচ্ছে যে আমরা তো অনেকক্ষণ ধরে আলোচনা করলাম যে অস্থিরতা এবং তার পেছনের বিভিন্ন কারণ নিয়ে আলোচনা করলাম। একদম শেষ প্রশ্নটা হচ্ছে এরকম যে এখন থেকে নির্বাচন, মাঝখানের সময়টুকু আমরা একটু স্থিতিশীল, একটু শান্তিতে থাকতে পারি কি করলে? একটাই উপায়, যে সরকারকে জনগণের আস্থা অর্জন করতে হবে এবং বলতে হবে যে আগামী ডিসেম্বরে এই তারিখে বা তারিখে নির্বাচন হবে, বা আমাদের দাবি সরকার তার মধ্যে যদি ঘোষণা দেয়। এখন তো আমরা দেখছি যে সরকার ইচ্ছা করেই এসব অনৈক্য সৃষ্টি করতেছে, সৃষ্টি করে সরকারের পলিসি করতে যাবে যে সব রাজনৈতিক দল ঐক্যমত না হলে নির্বাচন দেওয়া যাবে না। জামাত ইসলাম যেমন বলবে, একবার বলে জাতি, তারা ক্যান্ডিডেট ঘোষণা করেছে সারা বাংলাদেশে, আবার এদিকে এসে বলে স্থানীয় সরকার নির্বাচন আগে চাই। তা মুনাফিকের তো একটা শেষ আছে, তাই বলবে আমি ক্যান্ডিডেট ঘোষণা করে দিলাম জাতীয় সরকার নির্বাচনের, আবার আমি বলছি আগে আমরা স্থানীয় সরকার নির্বাচন চাই। এইটাকে নিরসন করতে হলে, অস্থিরতাকে নিরসন করতে হলে পরে সরকার যে অর্থনৈতিক উন্নয়নের যে ব্যাপারটা, জিডিপি কিন্তু কমে যাচ্ছে, ইনভেস্টমেন্ট আসতেছে না, ওই বাইরে শুধু রেমিটেন্স, আমাদের রেমিটেন্স যোদ্ধা যারা আছে তাদের টাকার উপর নির্ভর করতেছে। এই জন্য এই অস্থিরতা কমাতে হলে সরকারকে পক্ষপাতহীনভাবে মানুষের চাহিদা মোতাবেক একটা সামনে জাতীয় নির্বাচন হওয়া দরকার। আর বিচার সংস্কার? বিচার তো হবেই, আওয়ামী লীগের বিচার তো হবেই, আওয়ামী লীগ অফার কোনো বিচার হবে না? নির্বাচনের বিচার সংস্কার হবে, ব্যাপারে সংস্কার রাজনৈতিক- হবে। তাহলে কবে বলেন আপনি, কোন দল কত বছর পর মোটা তাজা হয়ে জনগণের সমর্থন নির্বাচনে নির্বাচিত হয়ে এসে তারপরে সংস্কার করে পূর্ণাঙ্গ? বলেন কোন একটা দল নাম বলেন, একটা দল নাম বলেন যে কোন দল নির্বাচিত হয়ে আসে বিচার কার্য পরিচালনা শেষ করে, বলেন সে দল নামটা কি? সে দল নামটা কি? বিএনপি? না না, বিএনপিকে তো বিশ্বাস করতেছে না যে বিএনপি এখন নির্বাচন হলে বিএনপি আল্লাহ রহমতে মানুষের সেই জন্য ক্ষমতা যাবে, বেশি, ক্ষমতা যাবে। না এটা তো স্বাভাবিক, 18 বছর নির্বাচন হয় না, নির্বাচন তো যাবেই, তার কেউ তো ক্ষমতায় যাবে বলেই মানুষ মনে করছে না হয়তো। যাবে না তো কত বছর পর হলে তারা যাবে বলুন? তারা বলুক, তারা যে আমাদের এত বছর সময় দিলে আমরা মোটা তাজা হয়ে আমাদের দল সংগঠিত করে জনসমর্থন নিয়ে আমরা ক্ষমতা যাব এবং আমরা সমস্ত সংস্কার করব, আমরা সমস্ত বিচার করব, বলুক তারা। তখন আমরা দেখবো যে না ঠিক আছে, এদের এত বছর সময় দেব, বলুক সে দল কোনটা সে দল। স্বাধীনতা বিরোধী জামাতকে বাংলাদেশের মানুষ ক্ষমতা কোনোদিন আনবে না, কোনোদিন আনবে না। কারণ ইসলামিক অনেক যারা আছে তারা তো জামাত ইসলামকে মানে একটা মানে ইসলাম জামাত বিরোধী আপনাদের একটা- সাথেও নির্বাচন করতে পারে, ইসলাম জামাত আলাদা বিরোধী। করবে আমরা কেন ধরে নেব? না, না, আপনারা 20 বছর ধরে কার সাথে? আপনি ধরেন জামাতের বিরোধিতা জামাতের করছেন, সাথে কিন্তু আমার নির্বাচন হবে না। না এটা আমি কিভাবে ধরবো? আমি ধরবো এই কারণে, হ্যাঁ। আমরা তো আওয়ামী লীগ না। না আমি তো আপনাকে দেখে বিএনপি ভাববো না, আমি তারেক রহমান বেগম খালেদা তারেক জিয়ার সঙ্গে রহমান, জামাতের আমি বেগম দেখা খালেদা করছি। জিয়া জামাতকে সাথে করে নির্বাচন করবে না, কারণ তাই যদি করে তা আওয়ামী লীগের সাথে পার্থক্য হলো কি? বিরোধী দলে রাখলে এটা বিএনপির প্ল্যান না, হতে আওয়ামী পারে। লীগের পার্থক্য হলো কি? আওয়ামী লীগ যে এই যে 24 সাল নির্বাচন স্বতন্ত্র জিতলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী, লাঙ্গল জিতলো, শেখ হাসিনা প্রধান, নৌকা জিতলো, শেখ হাসিনা প্রধানমন্ত্রী। ওই ভুয়া নির্বাচন তো বিএনপি বাংলাদেশে করাবে না। এখন জামাতের সাথে যদি ঐক্য হয় তাহলে বিরোধী দলও জামাত, বিএনপি একসাথে, এই যে আওয়ামী লীগ অপকর্ম করেছে, আচ্ছা, আমরা নৌকা একটু মার্কা শেষ করব। প্রতীক দিয়ে এক লাইনে একটু শেষ একবার করব, এমপি please। করে, আবার বলে যে এবার মন্ত্রী হবে না, একবার মন্ত্রী হবে না, ওইটা হবে না। জামাত স্বাধীন বিরোধী শক্তি, এই দেশের মানুষের কাছে জামাতের গ্রহণযোগ্যতা পেয়ে রাষ্ট্রীয় ক্ষমতা বহু দূর, Okay. বহু দূর। Okay. তাই বলবো সব মিলে এখনো ষড়যন্ত্র চলছে, বেশি কিছু যদি আমাদের ভিতরে অনৈক্য সৃষ্টি হয় তাহলে মহা একটা দুর্বিপাকে দুর্যোগে আমরা পড়তে পারি, আমরা এই পড়তে চাই না। এখনো বলে আসুন
সব একসাথে হয়ে সামনের দিকে দেশটাকে আমরা এগিয়ে নিয়ে যাই। ওকে, সাইফুল ভাই আপনি একদম সংক্ষেপে একটু বলবেন, আপনার কাছেও একই জিনিস জানতে চাই যে এখন থেকে নির্বাচন পর্যন্ত এই সময়টা আমরা কিভাবে আরেকটু ভালো থাকতে পারি, দেশ কিভাবে স্থিতিশীল থাকতে পারে, শান্তি আসবে কিভাবে? একটা তো আপনি আমাকে আগে একটু জিজ্ঞেস করছিলেন যে যে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, জি হ্যাঁ, সরকারের মধ্যে নানা অংশ তারা চেষ্টা করছে পরিস্থিতিকে কাজে লাগানোর জন্য। জি। কোনোটাকে তারা প্রশ্রয় দিচ্ছে, কোনোটাকে এগিয়ে দিচ্ছে, কোনোটাকে দমন করবার চেষ্টা করছে। এই যে দ্বৈত নীতি, এক ধরনের দ্বিচারিতা, প্রথমত এটা রাজনৈতিক সিদ্ধান্ত নিয়ে এগুলো বন্ধ করা দরকার। দুই হচ্ছে যে আমি যেটা বলেছি, সরকারের লক্ষ্যটা কি, ওই যে বললাম যে যে যাত্রাটা শুরু করেছে, এখন সরকার রাজনৈতিক দলগুলোর সাথে তারা যে ওই যে এক ধরনের বিবাদ বিভাজনের যে পরোক্ষ যে জায়গাটা যেটা তৈরি হয়েছে, এখানে সরকারের উচিত হবে না এটাকে আরও বাড়িয়ে তোলা। সরকার যদি বিশেষ কোনো অংশকে যদি মদত যোগাতে থাকে, তাহলে কিন্তু বিরোধ বৈরিতাটা কিন্তু বাড়তে থাকবে। তো সরকার যেহেতু চরিত্রের দিক থেকে আমরা দেখতে চাই সরকার একটা দল নিরপেক্ষ, তারা চরিত্রটা অক্ষুণ্ণ রাখবেন, তাহলে তাদের প্রথমত রাজনৈতিকভাবে সিদ্ধান্ত নিয়ে এই জায়গাটা তাদের আসা দরকার। এক, দুই হচ্ছে যেটা বললাম, বিচারটাকে দৃশ্যমান করা দরকার, বিচারের গতিটাকে দ্রুততার সাথে এটাকে নেওয়া দরকার, যাতে মানুষ বুঝতে পারে যে আমরা অভ্যুত্থানের পরে যে সরকার গঠন করেছি এই আমলে বিচারটা একটা পর্যায়ে এসছে। তারপর আমি সংস্কারের ব্যাপারে বললাম, অনেকগুলো ব্যাপারে আমাদের মতো মতৈক্য আছে। তো আপনি কোনো কাজ 7 দিনও করতে পারেন, 7 মাসও লাগাতে পারেন, এটা নির্ভর করে আপনার পলিটিক্যাল উইলের উপরে, সদিচ্ছার উপরে। সরকার কাজের যদি গতি যদি নিয়ে আসতে পারে, সরকার এবং ঐক্যমত কমিশন, আমি বিশ্বাস করি আগামী 15 থেকে 1 মাসের মধ্যে গোটা সংস্কারের এজেন্ডাটা আলাপ আলোচনা করে একটা জায়গায় আমরা আসতে পারি। বাকি থাকে নির্বাচনের প্রশ্নটা থাকে, নির্বাচনের সময়টা ডিপেন্ড করে কিসের উপরে, যে আমার যে কাজগুলো সামনে আছে কাজগুলো সম্পন্ন করতে আনুমানিক আমার কতদিন লাগতে পারে। ইলেকশন কমিশন তারা ডিসেম্বরকে লক্ষ্য রেখে তাদের এক ধরনের প্রস্তুতি আছে। ইতিমধ্যে সরকার 10 মাস কিন্তু সরকার পার করে ফেলছেন, মানে 3টা তত্ত্বাবধায়ক সরকারের আমল সরকার পাশ করে ফেলেছেন। শুধু এনাফ ইজ এনাফ, এখন তারা বাদবাকি প্রশাসনিক যে ব্যবস্থা আছে আলাপ আলোচনা করে তারা যদি করেন, ডিসেম্বর তো বটে, এমনকি তার আগেও কিন্তু যদি সদিচ্ছা কাজ করে তার আগেও নির্বাচন করা সম্ভব। আরেকটা যেটা বলতে চাই, সরকারের এই যে আমি এটা বলেছি, সরকারের এজেন্ডাটাকে ছোট করে আনা দরকার। তারা যদি মনে করেন যে তাদেরকে বিচারটা সম্পন্ন করবেন, যেটা অবাস্তব, এটা সম্ভব হবে না, সমস্ত সংস্কার শেষ করে তারা নির্বাচন করবেন, মানে এটাও কোনো বাস্তবিক কোনো অবস্থা না। তাহলে 5 বছর 10 বছর সরকারকে আমাদেরকে অব্যাহত রাখতে হবে, যার কোনো বাস্তবতা নাই। তো সেজন্য ওই যে বললাম, সরকারের এজেন্ডাটাকে ছোট করে এনে যেটা অর্জনযোগ্য, রাজনৈতিক দলগুলো যেখানে একমত হতে পারে, সরকার আপনি যে সঞ্চালকের ভূমিকাটা পালন করছেন, অনেকটা সরকারের কাজ হবে এরকম সঞ্চালকের ভূমিকা পালন করা। সরকার যদি পার্টিজান হয়ে যায়, সরকারের যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে তারা যদি দাঁড়িয়ে যান, তাহলে কিন্তু আগামীতে সংকট কিন্তু আরও কিন্তু বাড়তে থাকবে। আমরা নিশ্চয়ই চাইবো না, কারণ ইতিমধ্যেই দেশব্যাপী যে পরিস্থিতি, একটা গণহতাশা, গণ অনাস্থার জায়গাটা তৈরি হচ্ছে। সাধারণ মানুষ প্রচণ্ড দুর্যোগ দুর্বিপাকের ভেতরে আছে। মানুষের শ্রমজীবী সাধারণ মানুষের জীবন, প্রতিটা জীবন উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে আছে। সরকারকে আগামী বাজেটের আকার অনেক অনেক ছোট করে নিয়ে আসতে হয়েছে। অর্থনৈতিক আমার যে প্যারামিটারগুলো, এগুলো কিন্তু ভালো ইঙ্গিত দিচ্ছে না। সেজন্য কাজ হবে যত দ্রুত আমরা এজেন্ডাগুলো শেষ করে নির্বাচনের মধ্য দিয়ে একটা জনপ্রতিনিধিত্বমূলক পার্লামেন্ট সরকার গঠন করতে পারি। সরকার যদি সে পথে হাঁটতে পারেন, তাহলে হয়তো আমাদের শেষ রক্ষা করবার একটা সুযোগ আছে। অনেক ধন্যবাদ, আরো বিপদ সামনে হতে পারে। অনেক ধন্যবাদ সাইফুল হক এবং হাবিবুর রহমান, আপনাদের দুজনকে, এবং দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ ধরে কষ্ট করে রাত জেগে দেখার জন্য। শেষ করার আগে ছোট্ট একটি সংবাদ দিব। আনুষ্ঠানিকভাবে বাংলাদেশে যাত্রা শুরু করলো টেক জায়ান্ট ইলন মাস্কের স্টারলিংক, এবং এটি গ্রাহক পর্যায়ে 4,000 থেকে 6,000 টাকা নির্ধারণ করা হয়েছে, এবং যেটি দক্ষিণ এশিয়ার ভিতরে সর্বনিম্ন দাম বলা হচ্ছে। এবং এটি যদি চালু হয় তাহলে গ্রাহক পর্যায়ে ইন্টারনেট সেবা আরও সহজ হবে, এরকম একটি বলা হচ্ছে। তো আমরাও আশা করি যে এরকম সবগুলো জায়গায় আস্তে আস্তে ইতিবাচক সংবাদ আসবে, দেশ শান্তির পথে আগাবে, উন্নত সমৃদ্ধ হবে বাংলাদেশ, টেকসই হবে গণতন্ত্র, রাজনৈতিক সংস্কৃতি হবে আরও উন্নত। সেই প্রত্যাশা রেখে আজকের মতো শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।